আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক অর্থনীতির দ্বিতীয় পত্রের আরেকটা ক্লাসে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি নাফিউস সামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা অর্থনীতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি পরিচয় সম্পর্কে পড়ছিলাম। পূর্বের ক্লাসে আমরা বিভিন্ন শাসনামলে বাংলাদেশ কিভাবে অর্থনীতিতে এগিয়ে গিয়েছিল, পিছিয়ে ছিল, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা বাংলাদেশের অর্থনীতির যে কাঠামো সেটা নিয়ে আলোচনা করব। একটু জানবো যে বাংলাদেশের অর্থনীতির কাঠামোটা কিরূপ। বাংলাদেশ যেহেতু একটা কৃষি প্রধান দেশ, তাহলে বাংলাদেশে কি কি খাত রয়েছে, কোন খাত থেকে কিরূপ আয় হয়ে থাকে, বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান কতটুকু, এই বিষয়গুলো নিয়ে একটু জানবো, বা কোন খাতের বৈশিষ্ট্য কি। তো অর্থনৈতিক অবকাঠামো বা খাত যদি আমরা একটু দেখি, তিন ধরনের হয়ে থাকে: উৎপাদন ভিত্তিক, মালিকানা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক। এই যে উৎপাদনের দিক থেকে বাংলাদেশের যে তিনটি খাত রয়েছে, একটা হচ্ছে কৃষি, শিল্প, সেবা। এখন কৃষিকাজ রিলেটেড, কৃষিকাজ তো আমরা সবাই বুঝি, তো কৃষিকাজ রিলেটেড যা আছে সে সবগুলো হচ্ছে কি কৃষি খাতের অংশ। যেমন ধান উৎপাদন, পাট উৎপাদন, মৎস্য, তারপর বনজ সম্পদ, এই সকল কিছুই আসলে কি কৃষির মধ্যে, কৃষি খাতের অংশ। এরপর শিল্প খাতের কথা যদি আমরা বলি, ঔষধ শিল্প, পোশাক শিল্প, তারপর হচ্ছে চামড়া শিল্প, পাট শিল্প, এই সকল কিছু আসে শিল্প খাতের মধ্যে। আবার সেবা খাত জিনিসটা কি, যেগুলো হচ্ছে কি মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সেবা, যেগুলো আমরা ভোগ করে থাকি, যেগুলো দ্রব্য হিসেবে না, আসলে কি যেমন ডাক্তারের যে প্রফেশন রয়েছে সেটা কি সেবা, শিক্ষক, উকিল, এই যে পেশাগুলো রয়েছে, এগুলো থেকে কি আমরা কোনো দ্রব্য পাই না। কৃষির মতো যে ধান উৎপাদিত হয় না, পাট উৎপাদিত হয় না, বস্ত্র বা চামড়া শিল্পের যে উৎপাদনিত পণ্য রয়েছে সেগুলো আমরা পাই না। কিন্তু এছাড়াও কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। ডাক্তারের চিকিৎসা, পুলিশের সেবা, এই যে সেবাগুলো, এগুলোই আসলে হচ্ছে কি সেবা খাতের অংশ। আর সেবা খাত কিন্তু অর্থনীতিতে সবচেয়ে বড় অংশ। বাংলাদেশের অর্থনীতিতে সেবা খাত হচ্ছে সবচেয়ে বড় অংশ, প্রায় 50%-এর উপরে খুব সম্ভবত। যাই হোক, সেবা খাত একটা বিস্তৃত খাত। এরপর আসি মালিকানা ভিত্তিক। বাংলাদেশে যেহেতু কি মিশ্র অর্থনীতি রয়েছে, সেখানে কি সরকারি উদ্যোগেও কি বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালিত হয়, বেসরকারি উদ্যোগেও পরিচালিত হয়। তো এই যে সরকারি খাত আর বেসরকারি খাত, এই যে দুইটা খাত রয়েছে, এগুলো হচ্ছে কি মালিকানা ভিত্তিক খাত। এরপর অঞ্চল ভিত্তিক হচ্ছে কি গ্রামীণ এবং শহরে। বাংলাদেশে এই যে ঢাকা শহর, যেটা হচ্ছে রাজধানী, সেটা অনেকটাই এগিয়ে গ্রামের, যে একটা জেলা থেকে উপজেলার, একটা ইউনিয়ন পর্যায়ে, যে একটা গ্রামের পর্যায়ে যে একটা পরিবেশ, সেটা হচ্ছে। তো এরকম বিভিন্ন গ্রামে এক প্রকার উৎপাদন পরিস্থিতি বিদ্যমান, শহরে এক প্রকার উৎপাদন পরিস্থিতি বিদ্যমান। তাহলে এই জিনিসগুলোর কারণে কিন্তু কি এই যে খাতগুলো এরকম ভাবে ভাগ করা হয়েছে। তো এবার আমরা আসি বাংলাদেশের উৎপাদন ভিত্তিক খাতগুলো নিয়ে আলোচনায়। উৎপাদন ভিত্তিক খাত হচ্ছে কৃষি, শিল্প ও সেবা। তো কৃষি খাতের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতই হচ্ছে এটা। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথাই হোক, হচ্ছে দৈনন্দিন জীবনের যে আমাদের খাদ্য নিরাপত্তাই হোক, তারপর গ্রামীণ অর্থনীতির উন্নয়নে হোক, এই সকল কিছুই আসলে কৃষির উপর কিন্তু নির্ভরশীল। কৃষি খাত কিন্তু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যে আমরা আরেকটা অর্থনৈতিক খাত শিল্প রয়েছে, এই শিল্পটাও কিন্তু আসলে কৃষি নির্ভরই। যেমন চিনির কথা যদি আমরা বলি, যে চিনি শিল্প কিন্তু কৃষির উপর নির্ভরশীল। কারণ চিনি শিল্পের কাঁচামাল হচ্ছে আখ, যেটা আবার কি কৃষি খাতের অংশ। তাহলে এই যে দেশের যে জনগোষ্ঠী রয়েছে, সেটার খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানো, এটা কিন্তু কি এই যে কৃষি খাতের উপরেই নির্ভরশীল। তারপর উৎপাদন কৌশল কিন্তু আমরা কৃষি নির্ভর উৎপাদন কৌশল ফলো করে থাকি। আর কৃষির কয়েকটা উপখাত রয়েছে, যেগুলো হচ্ছে কি শস্য, শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ এবং মৎস্য সম্পদ। অর্থাৎ আমাদের যে সার্ভাইভ করার জন্য যা যা প্রয়োজন, তা কিন্তু মোস্টলি কৃষি খাত থেকেই আসে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য এবং কি পুষ্টির যে সোর্স। যেমন বাংলাদেশের দেশীয় উৎপাদনে, এখন আমরা এই যে কৃষি উপখাতগুলোর কথা যেহেতু বলেছি, তাহলে জিডিপিতে এই কৃষির উপখাতগুলো থেকেই কিন্তু আসলে মূলত কি কৃষি খাতের অবদানটা আমরা বুঝতে পারি। যেমন 2022-23 অর্থ বছরে শস্য শাকসবজি খাত হচ্ছে কি 3.15, মানে ওইগুলো হচ্ছে কি কৃষির যে উপখাত গুলো রয়েছে সেগুলোর অবদান ঠিক কতটুকু অবদান রয়েছে, অবদান এবং কি প্রবৃদ্ধির
হার। প্রবৃদ্ধির হার হচ্ছে 3.15, অবদান হচ্ছে 5.30। এরপর প্রাণী সম্পদের ক্ষেত্রে হচ্ছে 3.17, 1.15, বনজ সম্পদের ক্ষেত্রে 5.13, মৎস্য সম্পদের ক্ষেত্রে 2.80। তাহলে এই যে এগুলোই কিন্তু আসলে কি কৃষি খাতের যে বিভিন্ন উপখাত রয়েছে সেগুলোর অবদান। এগুলো থেকে আমরা এখানে একটা চার্টের মধ্যে দেখতে পারি, আপনাদের সৃজনশীলে আসতে পারে যে কৃষির উপখাত গুলোর অবদান কি লেখচিত্রে দেখাও। আর এরপর আবার কখনো কখনো হচ্ছে বিভিন্ন উপখাত বর্ণনা করতে বলে, যে কৃষি খাতের বিস্তর বর্ণনা করতে বলে, যে এই জিনিসগুলো যদি আসে তাহলে ঠিক এভাবে আপনারা কিন্তু আসলে লেখচিত্র বা ব্যাখ্যার মাধ্যমে বলে দিতে পারেন যে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে তার উপখাত, কৃষির উপখাতগুলোর আসলে কতটুকু ভূমিকা রয়েছে। এরপর শিল্প খাতের কথা যদি আমরা বলি, শিল্প খাতের অবদান কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যেমন বাংলাদেশের পোশাক শিল্প খুবই কি ধীরে ধীরে উন্নতি করছে। বাংলাদেশের পোশাক শিল্প বেশ বড় একটা ভূমিকা রাখে অর্থনীতিতে। বাংলাদেশ বিভিন্ন দেশে পোশাক রপ্তানি করে, পোশাক উৎপন্ন করে। বিভিন্ন বাংলাদেশে হচ্ছে কি পোশাক রপ্তানিতে বাংলাদেশ প্রতি বছরই কি টপ 5 কান্ট্রিজের মধ্যে থাকে ওয়ার্ল্ডে। তাহলে এই যে আবার কি কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে প্রচুর মানুষ জব করে, প্রচুর গার্মেন্টস, কিন্তু সেখানে কি কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। পোশাক রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হয়। এই যে বিষয় জিনিসগুলোর কারণে কিন্তু আসলে যে উৎপাদনশীলতা বৃদ্ধি বা বৈদেশিক মুদ্রা অর্জন বা কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জীবনযাত্রার মান, জনগণের আয় বৃদ্ধির জন্য কিন্তু কি কৃষি পাশাপাশি শিল্প খাতও কি বিশাল ভূমিকা রাখে। এরপর জাতীয় আয়ে অবদান রাখে এরকম 19টি খাতের মধ্যে খনিজ খনন, ম্যানুফ্যাকচারিং, বিদ্যুৎ, গ্যাস, বাষ্প, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, পানি সরবরাহ, পরে নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম, এরকম 5টি খাতের সমন্বয়ে সার্বিক কি শিল্প খাত কিন্তু আসলে গড়ে উঠেছে। তাহলে এই যে শিল্প খাত কিন্তু অনেক বিস্তৃত একটা খাত। আর বিভিন্ন শিল্পনীতি রয়েছে। সর্বশেষ জাতীয় শিল্পনীতি 2022, যেটা হচ্ছে উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধি করা, তারপর উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করার উপরে কিন্তু নজর দিয়েছে। এছাড়াও শিল্পনীতি কয়েকটা রয়েছে 2010, 2016তে বিভিন্ন শিল্পনীতি। এক একটা শিল্পনীতি আসলে এক এক সেক্টরের উপর ফোকাস করে দেওয়া হয়। যেমন 2010-16তে হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশের উপর নজর দেওয়া হয়েছিল, যেটা 2022-এ এসে কি উৎপাদিত সম্পদের বৃদ্ধি, তারপর খাত ভিত্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করা, এই জিনিসগুলোর উপরে কি ধীরে ধীরে ফোকাস করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের শিল্প খাতকে আবার কি যত মজবুত করা যায় এবং যতটুকু এগিয়ে নেওয়া যায়, কারণ এই খাতগুলো থেকে কিন্তু আসলে বাংলাদেশের জিডিপির যে গ্রোথ বা বাংলাদেশের যে মোট দেশজ উৎপাদন সেই জিনিসগুলো কি নির্ধারিত হয়। তারপর আমরা একটু দেখি যে এখানে কি শিল্প খাতের যে অবদান রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে কুটির শিল্পের অবদানের ক্ষেত্রে যদি দেখি 23-24 অর্থ বছরে 1,43,351 কোটি টাকা হচ্ছে অবদান, যা মোট এর অর্জিত প্রবৃদ্ধি কি 6.8%। আর 23-24 অর্থ বছরে সাময়িক হিসাব অনুযায়ী জিডিপিতে ম্যানুফ্যাকচারিং খাতের অবদান হচ্ছে কি 25.7%। তাহলে এখানে যে ম্যানুফ্যাকচারিং খাতের যে অংশগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ বৃহৎ শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্প, ছোট ক্ষুদ্র মাঝারি শিল্প, কুটির শিল্পের যে অবদান সেই জিনিসগুলো আমরা যদি দেখি যে যথেষ্ট পরিমাণে কি অর্থনীতিতে এই যে শিল্প খাত বা ম্যানুফ্যাকচারিং শিল্প কিন্তু অবদান রাখে। ছোট মাঝারি ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে 2,49,696, বৃহৎ শিল্পের ক্ষেত্রে 4,30,320। তো এরকম। আর এটা হচ্ছে আপনারা যদি একটু দেখেন যে এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, এই জিনিসটার কারণ হচ্ছে এটা সাময়িক একটা হিসাব। প্রতি বছর শেষে একটা অর্থনৈতিক সমীক্ষা যেটা আছে, অর্থনৈতিক সমীক্ষাতে আসলে আমরা পুরো অর্থ বছরের হিসাব পাই না। এটা সাধারণত কি 7-8 মাসের মতো পাওয়া যায়। তো অর্থ বছর শেষ হলে এই ডাটাগুলো কিন্তু চেঞ্জ হয়। প্রতি বছর বাজেট ঘোষণার সময় এই ডাটাগুলো আসলে চেঞ্জ হয়ে যায়। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে আপডেটেড যে রেজাল্ট আছে, আপডেটেড যেটা আছে সেটা বই প্রকাশ করা হয় যেহেতু বছরের যে সময়, সেই সময় আমরা অর্থনৈতিক সমীক্ষা থেকে মূলত জিনিসগুলো নেওয়া হয়। অর্থনৈতিক সমীক্ষা থেকে যেটা, এটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রাপ্ত ডেটা। এই ডাটাটা কিন্তু আপডেট হবে। তো এই যে নাম্বারগুলো আছে এগুলো কিন্তু আমরা স্লাইড চেঞ্জ কিন্তু পাবো। এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে 2024-এর অর্থনৈতিক সমীক্ষা ডেটা।
এরপর সেবা খাতের কথা যদি বলি, আমরা সেবা খাতের মধ্যে আসলে অনেক কিছু, যে জিনিসগুলো আসলে সাধারণত অবস্থিত ও অদৃশ্যমান কিন্তু মানুষের অভাব পূরণ করে থাকে, যেমন হচ্ছে উকিলের সেবা, ডাক্তার, লোক প্রশাসন, গৃহায়ন, ব্যাংক, বীমা, এরপরে হচ্ছে যে নার্সের যে সেবা, তারপরে যা বিস্তারিত আছে যা সেবা হিসেবে আমরা আসলে কাউন্ট করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে কি সেবা খাতের অংশ। সেবা খাতের মধ্যে আসলে আমরা দেখতে পাই কি কি রয়েছে। যেমন বাংলাদেশের জিডিপিতে সার্বিক সেবা খাত কত, 51.48, 51.04। আমি বলেছিলাম যে আসলে সেবা খাত হচ্ছে সবচেয়ে বড় খাত। এর মধ্যে আসলে হসপিটালস, স্কুলস, পুলিশ স্টেশনস এন্ড আদার্স যে সেবা, এটা জনগণের কি দৈনিক নিরাপত্তা বা তার জীবনের জন্য যা প্রয়োজনীয় এই সকল কিছু হচ্ছে কি সেবা খাতের অংশ। সেবা খাতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হচ্ছে কি পাইকারি ও খুচরা ব্যবসা খাত, তারপর হচ্ছে রিয়েল এস্টেট কার্যক্রম, তারপর পরিবহন ও সংরক্ষণ, আবাসন ও খাদ্য পরিবেশন, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মানব স্বাস্থ্য সেবা, প্রশাসনিক কার্যক্রম, জনপ্রশাসক, এই যে তারপর হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এই সকল কিছুই কিন্তু আসলে সেবা খাতের অংশ। এখানে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কোনটার অবদান কতটুকু সেগুলো দেওয়া আছে, আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নেবেন। তো এখানে যে পৃথিবীর বিভিন্ন দেশের জিডিপিতে আসলে কি কৃষি, শিল্প ও সেবা খাতের অবদান উল্লেখ করা হলো, সেগুলো দেওয়া হয়েছে। আমরা একটু তুলনা করি অন্যান্য দেশের সাথে। বাংলাদেশে, যেমন বাংলাদেশ সে কৃষির অবদান হচ্ছে কি 19%, শিল্পের 29%, সেবার 53%। আপনি যদি দেখেন যে সেবা খাত কিন্তু সব দেশেই বেশ বিস্তৃত এবং বড় একটা খাত। এখন এই যে যুক্তরাষ্ট্রে কৃষি খাতের অবদান হচ্ছে 1, আবার ভারতে কৃষি খাতের অবদান হচ্ছে 18, পাকিস্তানে 22, বেলজিয়ামে 1। তাহলে একটা দেশ যত বেশি উন্নত সে আসলে তত কম কৃষি নির্ভর। উন্নত দেশগুলো আসলে সাধারণত কি শিল্প নির্ভর হয়ে থাকে। শিল্পের উপর নির্ভর করেই কিন্তু আসলে আমরা চিন্তা করি ইউরোপের শিল্প বিপ্লবের কথা, যেটা হচ্ছে কি ওই দেশের বা ওই ইউরোপের যে অবস্থা সেটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। পুরো বিশ্বের উপর কর্তৃত্ব তারা পেয়েছে কিন্তু এই যে কি শিল্প নির্ভর দেশ হিসেবে। আর যে দেশের জনসংখ্যা বেশি, শ্রমিক সহজ এবং কায়িক শ্রম নির্ভর হচ্ছে অবস্থা বিরাজ করে, সেই দেশগুলো আসলে কি কৃষি নির্ভর হয়ে থাকে। কিন্তু উন্নত দেশগুলো কি শিল্প নির্ভর হয়ে থাকে। বাংলাদেশ ধীরে ধীরে কি শিল্প নির্ভরতার দিকে এগোনোর চেষ্টা করছে। এবার আসি আমরা যে স্থির মূল্যে দেশজ উৎপাদনে বৃহৎ খাতসমূহের অবদানের কাঠামোগত পরিবর্তন আসলে ধীরে ধীরে কিভাবে হয়েছে। যে কৃষি খাতের ক্ষেত্রে, শিল্প খাতের ক্ষেত্রে প্রবৃদ্ধির হারটা যদি আমরা একটু দেখি, যে পূর্বের তুলনায় আসলে প্রবৃদ্ধি এই যে এই 22-23 অর্থ বছরের আগে, এগেন আরেকটা জিনিস, এটা হচ্ছে পুরো 22-23 অর্থ বছরের ডাটা, কিন্তু 23-24 ক্ষেত্রে কিন্তু পুরো বছরের অর্থ বছরের ডাটা নাই। যে কারণ হচ্ছে এটা একটা স্লাইট ডিফারেন্স কিন্তু আমরা দেখতে পারবো, যেটা হচ্ছে বছর শেষে গিয়ে আবার ঠিক হয়ে যায়। তো আমাদের জন্য হবে 17, 18, 20, 22-23 যদি আমরা একটু তুলনা করি তাহলে বেটার হয় মনে হয়। তারপর আমরা 23-24 ক্ষেত্রে সাময়িক ডাটা যদি প্রায় সিমিলারই কিন্তু আসলে আছে। যেমন কৃষি খাতের 11.2, শিল্প খাতের হচ্ছে 37.95, আর সেবা খাতের হচ্ছে 51.04%। তো এই যে শতকরা অবদানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেবা খাতের সবচেয়ে বেশি, এবং তারপরে আছে কি শিল্প খাত। আর প্রবৃদ্ধির হারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনটা আসলে কি পূর্ব বছরের তুলনায় কি হারে আসলে তার প্রবৃদ্ধি হচ্ছে বা বাড়ছে, এটাই আসলে প্রবৃদ্ধির হার দ্বারা আমরা দেখতে পাই। এবার আসি আমরা মালিকানা ভিত্তিক খাতের ক্ষেত্রে। যে মালিকানা ভিত্তিক খাতের ক্ষেত্রে সরকারি খাত, বেসরকারি খাতের কথা যদি আমরা বলি, অর্থাৎ পাবলিক সেক্টর এন্ড প্রাইভেট সেক্টর। তাহলে অর্থনীতিতে আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করি, বিদ্যুৎ শিল্পের কথা যদি করি, বাংলাদেশের বিদ্যুৎ হচ্ছে কি পাবলিক সেক্টরে, গ্যাস পাবলিক সেক্টরে। কিন্তু পোশাক শিল্পের কথা যদি আমরা চিন্তা করি সেটা প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ড করে। আবার হচ্ছে কি অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, আবার কিছু আছে যেগুলো হচ্ছে পাবলিকও আছে, প্রাইভেটেও আছে। যেমন এডুকেশনাল সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাই পাবলিক সেক্টরেও আছে, পাবলিক স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে সরকারি, আবার হচ্ছে বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা দেখতে পাই। তো এরকম মিশ্রণে কিন্তু আসলে মালিকানা ভিত্তিক যে খাতটি রয়েছে সেটা হচ্ছে। তো রাষ্ট্রীয় মালিকানার অধীনে হচ্ছে
49টি রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে, যেগুলোকে 7টি সেক্টরে ভাগ করে দেখানো যায়। এর মধ্যে শিল্প খাতের আছে হচ্ছে কি 6টা সংস্থা, যেগুলো হচ্ছে কি বস্ত্র, ইস্পাত, চিনি ও খাদ্য, রসায়ন শিল্প, বন শিল্প, পাটকল কর্পোরেশন প্রভৃতি। আর হচ্ছে প্রভৃতি। বিদ্যুৎ, গ্যাস ও পানি খাতের 6টি সংস্থা রয়েছে, হচ্ছে তেল, গ্যাস ও খনিজ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ, চট্টগ্রাম পানি নির্বাসন, অর্থাৎ ওয়াসা কথা বলা হয়েছে আর কি আসলে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ঢাকা ওয়াসা, চিটাগাং ওয়াসা, খুলনা ওয়াসা ইত্যাদি, রাজশাহী ওয়াসা এটসেট্রা। এরকম হচ্ছে কি 6টা সংস্থা রয়েছে কিসের? বিদ্যুৎ, গ্যাস ও পানি খাতের জন্য। এরপর পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অভ্যন্তরীণ নৌ পরিবহন সড়ক, তারপরে চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ, তারপর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ। এগুলো হচ্ছে কি পাবলিক সেক্টরের অংশ। তারপর বাণিজ্য খাতে আছে 3টা, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, টিসিবি, পল্লী উন্নয়ন ও সমবায়। আর তারপর কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশ মৎস্য কৃষি উন্নয়ন কর্পোরেশন। তাহলে এই যে 49টা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এরকম 7টা সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে বাংলাদেশের কি পাবলিক সেক্টরের অংশ। এরপরে যে নির্মাণ খাতের ক্ষেত্রে যে উন্নয়ন কর্তৃপক্ষগুলো এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, আর সার্ভিস খাতে যে 18টা সংস্থা রয়েছে, এই 18টা সংস্থা এই যে সবগুলো মিলে হচ্ছে কি বাংলাদেশের মালিকানা ভিত্তিক ক্ষেত্রে হচ্ছে কি পাবলিক সেক্টর বা সরকারি খাতগুলো রয়েছে। তারপর বেসরকারি খাতের ক্ষেত্রে আমরা দেখি যে 23-24 অর্থবছরে দেশের মোট বিনিয়োগ জিডিপি 30.98%, যার মধ্যে বেসরকারি খাতের অবদান হচ্ছে কি 23.15%। তাহলে এই যে বেসরকারি খাত কিন্তু বাংলাদেশ অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। তো এক্ষেত্রে বাজার অর্থনীতি কাঠামো জোর দেওয়ার দক্ষ বেসরকারি খাতের বিকাশের লক্ষ্যে সরকারের সংস্কার ও উদারীকরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। বর্তমান প্রেক্ষিতে কৃষির ক্ষেত্রে সবগুলো উপখাতে যে শস্য, শাকসবজি, মৎস্য, পশু ও বনজ বেসরকারি নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে থাকে। এক্ষেত্রে সরকার শুধুমাত্র কি পরামর্শ, ভর্তুকি সহ নানা প্রকার কাজে নিয়োজিত রয়েছে, উৎসাহব্যঞ্জক কাজে নিয়োজিত। তো খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যক্ষভাবে গ্রামের দরিদ্র অর্থদরিদ্র কৃষকই আসলে প্রশংসার দাবিদার। আবার শিল্প খাতের ক্ষেত্রে আমরা বলেছি যে শিল্প খাতে হচ্ছে কি বিভিন্ন গার্মেন্টস সেক্টর রয়েছে, যেটা হচ্ছে কি বেসরকারি খাতের অংশ। তারপর হচ্ছে যে সেবা খাতের কথা যদি বলি, যে বিভিন্ন বেসরকারি সেবা খাতের মধ্যে রয়েছে, এর মধ্যে নৌ ও সড়ক পরিবহনের প্রায় 95% আমরা যে যাতায়াত করি সেগুলোর ক্ষেত্রে কি পিআরটিসি ছাড়া আসলে সরকার নিয়ন্ত্রিত কোনো কি যানবাহন কিন্তু আসলে নাই। আর ম্যাক্সিমাম হচ্ছে কি প্রাইভেট সেক্টরের আন্ডারেই, কিন্তু এই জন্য 95% হচ্ছে কি। তারপরে বেসরকারি বিমান পরিবহন, যে বেবিচক বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, এটা কিন্তু একটা কি প্রাইভেট সেক্টরের অংশ বা প্রাইভেট সংস্থা। এরপর টেলিযোগাযোগের কথা যদি আমরা বলি, আমরা যে সিম অপারেটর গুলো চিন্তা করি, টেলিটক ছাড়া বাকিগুলো হচ্ছে কি প্রাইভেট সেক্টরের অংশ। এরপর ব্যাংক ও বিমা, সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক দুইটাই কিন্তু রয়েছে। তো ব্যাংকিং এর ক্ষেত্রে কিন্তু বেসরকারি সেক্টরের একটা বা প্রাইভেট সেক্টরের একটা প্রভাব রয়েছে। তারপর বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের ক্ষেত্রে আসলে এটা হচ্ছে কি প্রাইভেট বিভিন্ন সেক্টরের কাছে সরকার বিদ্যুৎ উৎপাদন করে সেগুলো কিনে নেয়। আর বিতরণের ক্ষেত্রে হচ্ছে ডেসকো, ডিপিডিসির মতো কি সংস্থাগুলো কিন্তু রয়েছে। আর পরে হচ্ছে টেলিমিডিয়া, স্বাস্থ্যর ক্ষেত্রে ওই যে প্রাইভেট যে হসপিটাল রয়েছে, শিক্ষা প্রশিক্ষণের ক্ষেত্রে প্রাইভেট স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ এই যে প্রশিক্ষণ কর্মসূচি যেগুলো পরিচালনা করে প্রাইভেট সেক্টর থেকে, সেগুলো কিন্তু রয়েছে আসলে। এরপর অঞ্চল ভিত্তিকের ক্ষেত্রে গ্রামীণ খাত ও শহরে খাত। গ্রামীণ খাত হচ্ছে সহজে বোঝা যায়, শহরে খাত হবে হচ্ছে শিল্প নির্ভর, একটু উন্নত, এবং গ্রামীণ খাত হচ্ছে কি কৃষি নির্ভর। বাংলাদেশ যে কৃষি নির্ভর একটা দেশ, বাংলাদেশের জনসংখ্যার প্রায় 75% হচ্ছে কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তাহলে এই খাতের কৃষি খাতের যে উপখাতগুলো রয়েছে, যে শস্য, শাকসবজি, মৎস্য চাষ, পশুপালন, বনায়ন, এগুলো কি ওই যে গ্রামীণ খাতেই কিন্তু আসলে গ্রামীণ খাতের অংশ, এবং বিশেষভাবে উল্লেখযোগ্য কিন্তু এগুলো গ্রামীণ খাতে ধান, পাট, চা, আখ, তুলা, গম যা যা রয়েছে। শিল্প খাতের ক্ষেত্রে যদি আমরা বলি, ক্ষুদ্র কুটির শিল্পগুলো মোস্টলি গ্রামের উপর নির্ভরশীল, গ্রামীণ খাতের অংশ। আর যেগুলো উন্নত শিল্প সেগুলো হচ্ছে কি শহুর খাতের অংশ। তো গ্রামীণ খাতের অংশ শিল্পের কথা যদি আমরা বলি, তাঁত শিল্প, বাঁশ ও বেত শিল্প, কুটির শিল্প, মৃৎ শিল্প, তারপর
কাঁসা ও পিতল, বিড়ি শিল্প, লবণ শিল্প, এই যে জিনিসগুলো, ধাতব শিল্প বা হচ্ছে নারিকেলের ছোবড়া শিল্প, মিষ্টি শিল্প, তেলের ঘানি, চাল ও ভাঙার যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে কি গ্রামীণ খাতেরই কিন্তু অংশ। এরপর আমরা পল্লী বিদ্যুৎ ও গ্যাসের কথা যদি বলি, বাংলাদেশ রুরাল ইলেকট্রিক বোর্ড BREB কিন্তু রয়েছে, যেটা কি পল্লী বিদ্যুৎ আমরা বুঝি পল্লী বিদ্যুৎ হিসেবে। পল্লী বিদ্যুতায়নের ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনটা হচ্ছে শহুরে খাত, কিন্তু বিদ্যুতায়নের যে বিষয়টা রয়েছে অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সকলকে কি শতভাগ বিদ্যুতায়িত করা, বিদ্যুতের আওতায় নিয়ে আসা, এই জিনিসটা হচ্ছে কি আবার গ্রামীণ খাতের অংশ। এরপর আমরা ব্যাংক বীমা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা বলি যে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের কথা যদি বলি, যে গ্রামাঞ্চলে কি জামানত বিহীন ঋণ, কোনো কিছু বন্ধক না রেখেই হচ্ছে ক্ষুদ্র ঋণ দেওয়া, মাইক্রো ফাইন্যান্স সিস্টেম যেটা আর কি, গ্রামীণ ব্যাংক কিন্তু এই যে গ্রামীণ খাতকে অনেক উন্নত করেছে এই যে তাদের ঋণ কর্মসূচির মাধ্যমে। তারপর হচ্ছে পল্লী টেলিফোন যেটাকে বলা হয়, পল্লী ফোন প্রদানের মাধ্যমে এরকম সকলকে কর্মসংস্থানের সুযোগ কিন্তু করে দিয়েছে হচ্ছে কি গ্রামীণ খাতে এই যে ব্যাংকিং সিস্টেমে গ্রামীণ ব্যাংক। তারপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হচ্ছে কৃষি, গ্রামাঞ্চলে হচ্ছে কি কৃষিজাত পণ্য উৎপাদিত হয়, সেটা হচ্ছে শহরে আসে এবং সেটা শহরে বিক্রি করা হয়। এই জিনিসগুলো আসলে কি কাঁচামাল বা শিল্পের কাঁচামালগুলো কি গ্রাম থেকেই বা গ্রামীণ খাত থেকেই কিন্তু মূলত আসে। পরিবহন যোগাযোগের ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতিতে কিন্তু আসলে পরিবহন যোগাযোগ একটা ভূমিকা রাখে। যেমন গ্রামের রাস্তাঘাট এত উন্নত হয় না, তো বর্ষাকালে হচ্ছে নৌপথ খুব যোগাযোগের জন্য একটা বা পরিবহনের জন্য একটা বড় ভূমিকা রাখে। তারপর বেসরকারি উন্নয়ন সংস্থা বা NGO গুলো যেগুলো আছে, সেগুলো বাংলাদেশে কিন্তু অনেক NGO রয়েছে, যেগুলো হচ্ছে কি ওই যে গ্রামের মানুষের জন্য, গ্রামের মানুষের কর্মসংস্থান দক্ষতা বৃদ্ধির জন্য কি কাজ করে থাকে, দারিদ্র দূরীকরণে তারা কি ভূমিকা রাখে। এরপর শহরে খাতের কথা যদি বলি, শহরে কৃষির ক্ষেত্রে আসলে ওই গ্রামের কৃষির তুলনায় একটা বিস্তর ফারাক দেখা যায়। তবে শহরে হচ্ছে আমরা দেখতে পাই হচ্ছে কৃষি, ফার্ম, গো খামার, পোল্ট্রি খামার, নার্সারি প্রভৃতি কিন্তু কৃষির উপখাত আমরা শহরেও দেখতে পাই। এরপর শিল্পের ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে আমরা জানি ক্ষুদ্র কুটির শিল্পের যে উৎপাদিত পণ্য সেগুলো ক্রয় বিক্রয় কিন্তু আসলে শহরে হয়ে থাকে। তারপর ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেসরকারি অনেক ব্যাংক, সরকারি ব্যাংকগুলো কি শহরের প্রাণকেন্দ্রে কিন্তু আসলে অবস্থান করে, যেগুলো হচ্ছে কি মানুষ যাতে ব্যাংকিং ও সেবা বীমা প্রতিষ্ঠানগুলো কি থেকে সেবা গ্রহণ করতে পারে। এরপর যদি আমরা আসি যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য অবশ্যই কি শহর কেন্দ্রিকই হয়ে থাকে। যেমন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলো যেহেতু একটু শহর কেন্দ্রিক হয়, তো ব্যবসা বাণিজ্য শহরে পরিচালিত হয়। বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুতের জ্বালানিগুলো আসলে কি কলকারখানাতেই কিন্তু আসলে ব্যবহার করা হয় বিদ্যুৎ হিসেবে। তো শহরাঞ্চলে আসলে বিদ্যুৎ অবশ্যই শহরের খাত হিসেবে পরিচিত হয়ে থাকে। এরপর আমরা যদি পরিবহন যোগাযোগের কথা বলি, যে শহরের রাস্তাগুলো অনেক বেশি উন্নত, যেহেতু শহরে অধিক মানুষ বসবাস করে, কি বলে তারা হচ্ছে কি কর্ম পাওয়ার জন্য হোক, জীবিকা নির্বাহের জন্য হোক, শহরে কিন্তু মানুষ আসে। তো শহরের যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা অনেক উন্নত হয়ে থাকে। শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে শহরের স্কুলগুলো, শহরের হসপিটালগুলো গ্রামের তুলনায় উন্নত হয়ে থাকে, যে কারণে এটা শহরের খাতের অংশ। তারপর বিভিন্ন পেশা ও বিবিধ সেবার জন্য কি শহরের খাত কিন্তু আসলে আছে। কলকারখানা, ব্যবসা বাণিজ্য, যাতায়াত, সকল কিছু থেকে শহর কিন্তু এগিয়ে। তাহলে অর্থনীতির এই যে কাঠামো, এই যে বিভিন্ন খাতের উপর যে আসলে কিন্তু নির্ভরশীল, বাংলাদেশের অর্থনীতিকে এরকম কয়েকটা খাতে ভাগ করা যায়, তাদের কাঠামোটাকে কয়েকটা ভাগে আমরা কিন্তু ভাগ করে নিতে পারি, সেটা উৎপাদন ভিত্তিক হোক, মালিকানা ভিত্তিক হোক, কিংবা কি অঞ্চল ভিত্তিক হোক। এরপর আমরা যদি একটু দেখি যে অবকাঠামো নিয়ে যদি একটু করি, অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার, যে বাংলাদেশ কিভাবে আসলে গঠিত বা বাংলাদেশের অবকাঠামো জিনিসটা রয়েছে। অবকাঠামো রয়েছে দুই প্রকার। একটা হচ্ছে, আগে একটু অবকাঠামোর সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, যে অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক পর্যায়ে যেসব উপাদান গড়ে তোলা এবং যেগুলোর উপর ভিত্তি করে দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়া গতিশীল হয়, সেগুলোকে সব আর্থ সামাজিক উপাদানকে সমষ্টিগতভাবে অবকাঠামো বলা হয়। তাহলে আমরা দেখি যে প্রফার্সেস হচ্ছে কি প্রাথমিক পর্যায়ে উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের কি কি জিনিস দরকার, অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের শিল্প কারখানা দরকার, পরিবহন ব্যবস্থা দরকার, রাস্তাঘাট দরকার, ব্রিজ, কালভার্ট, এইসব জিনিস নির্মাণ করা দরকার। তাহলে এই যে জিনিসগুলো, এগুলোকে আসলে অবকাঠামো বলা হয়ে থাকে, যেগুলো কি দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই একটা দেশের অবকাঠামোকে আসলে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা যদি বাংলাদেশের অবকাঠামোর কথা চিন্তা করি তাহলে বাংলাদেশের অবকাঠামোকে আসলে তিনটা ভাগে ভাগ করা যায়। যেমন রাজনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত একটা উৎপাদন ও উন্নয়ন ধারা, তারপরে অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কিত যে ধারাটি রয়েছে, এরপরে আসে অর্থ ও ঋণ সংক্রান্ত উন্নয়ন ধারা। তো এই যে বাংলাদেশের যে এই যে তিনটা ভাগ রয়েছে সেগুলো আসলে প্রসারিত অর্থে দুইটা জিনিসেরই অংশ। একটা হচ্ছে কি সামাজিক অবকাঠামো, আর একটা হচ্ছে কি অর্থনৈতিক অবকাঠামোর মধ্যে। যেমন রাজনৈতিক বিষয়টাকে যদি আমরা বলি, রাজনৈতিক বিষয়টা আসলে সামাজিক অবকাঠামোর মধ্যে পড়ে। আবার অর্থ ঋণ সংক্রান্ত বা অর্থনৈতিক উন্নয়নের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে অর্থনৈতিক অবকাঠামোর অংশ হয়ে থাকে। তাহলে এগুলো সম্পর্কে আমরা যদি একটু বিস্তারিত দেখি যে সামাজিক অবকাঠামো জিনিসটা কি। সামাজিক অবকাঠামো মানুষের সমাজে আমরা যা বসবাস করি সেক্ষেত্রে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের প্রয়োজন হয় কি খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন। তাহলে এর মধ্যে সমাজে আমরা বসবাস করার জন্য যে শিক্ষা, জনস্বাস্থ্য বা সুযোগ সুবিধা, প্রশিক্ষণ কর্মসূচি হোক বা ধর্মীয় বা সাংস্কৃতিক যে চেতনাগুলো রয়েছে, এই জিনিসগুলো আসলে কি সামাজিক অবকাঠামোর অংশ। এই জিনিসগুলোর উন্নয়নই হচ্ছে মূলত সামাজিক অবকাঠামোগত উন্নয়ন। এগুলো আসলে দেশের অর্থনৈতিক উন্নয়নের উপর প্রভাব বিস্তার করে এবং সামাজিক উপাদান, এই জন্য এগুলোকে বলা হয় কি সামাজিক অবকাঠামো। আর অর্থনৈতিক অবকাঠামোর কথা যদি আমরা বলি, অর্থনৈতিক অবকাঠামো আছে বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি যেগুলো ভূমিকা রাখে, যেমন যোগাযোগ ব্যবস্থা, রেলপথ, নৌপথ, সড়ক পথ, আকাশ পথ, সেগুলো কি বাংলাদেশের এই যেমন সড়ক পথ হচ্ছে বিভিন্ন পণ্য বিভিন্ন জেলা থেকে বা নৌপথে বিভিন্ন পণ্য উৎপাদিত হয়ে ঢাকায় আসে বা শহরে আসে বা বিদেশে রপ্তানি করা হয়। তাহলে এই জিনিসগুলোর সাথে কি যোগাযোগ ব্যবস্থা যেটা রয়েছে সেগুলো কি অর্থনৈতিক কাঠামোর অংশ। তারপর আমাদের যে প্রয়োজনীয় সুপেয় পানি হোক, বাঁধ, সেতু নির্মাণ, ব্রিজ, কালভার্ট নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, টেলিফোন, ডাক যোগাযোগ ব্যবস্থা, এই জিনিসগুলো হচ্ছে কি অর্থনৈতিক অবকাঠামোর অংশ। এই যে অর্থনৈতিক অবকাঠামোর ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে কি পদ্মা সেতু। পদ্মা সেতু হচ্ছে কি দেশের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে কিন্তু ভূমিকা রেখেছে। তারপর আমরা যদি একটু অর্থনৈতিক অবকাঠামোর বৈশিষ্ট্যগুলো একটু দেখি, যে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করে। দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে অর্থনৈতিক অবকাঠামো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন পদ্মা সেতু নির্মাণের কথা আমরা বলেছি। তারপর পণ্যদ্রব্য সেবার যোগান অব্যাহত স্থিতিশীল রাখতে সহায়তা করে। দেশের উৎপাদন যত বেশি বৃদ্ধি পাবে সেটা কি দেশের অর্থনীতি বা জিডিপিতে কিন্তু অধিক পরিমাণে ভূমিকা রাখবে। কৃষি খাত হোক, শিল্প খাত হোক, সেবা খাত হোক, এগুলো কি অর্থনৈতিক অবকাঠামোর অংশ। তারপর মূল্যের স্থিতিশীলতা, সরকারি হস্তক্ষেপের ক্ষেত্রে হতে পারে। সরকারি হস্তক্ষেপে কিন্তু অনেক কিছুর দাম স্থিতিশীল রাখা হয়, সরকার অনেক ক্ষেত্রে ভর্তুকি দেয়, এগুলো কি অর্থনৈতিক অবকাঠামোর অংশ। উৎপাদনে ব্যবহৃত উপাদান সবার উৎপাদনশীলতা বৃদ্ধি, অর্থাৎ আমরা যদি চিন্তা করি যেমন চিনি উৎপাদনের জন্য কাঁচামাল হচ্ছে আখ। তো আখের উৎপাদনশীলতা যত বেশি বৃদ্ধি পাবে ততই কিন্তু চিনির উৎপাদন বাড়বে। এটা হচ্ছে উৎপাদনে ব্যবহৃত উপাদান সমূহ। তারপর রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থার সহায়ক শক্তি হিসেবে সহায়তা করা। তারপর জনগণের মাঝে সুস্থ উপলব্ধির ক্ষমতা বৃদ্ধি এবং কি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মজবুত করে কিন্তু কি এই অর্থনৈতিক অবকাঠামো। একটা দেশ অর্থনৈতিকভাবে যদি স্বয়ং সম্পূর্ণ হয় তাহলে তার কি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যথেষ্ট মজবুত থাকে সে, এবং দেশের জনগণ কি বেশ ভালো অবস্থানে তাদের জীবনযাত্রার মান থাকে। তো এখন আমরা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যটা আসলে দেখি, যে বাংলাদেশে আমরা যে বিভিন্ন খাতগুলো সম্পর্কে পড়েছি, বাংলাদেশের যে সামাজিক অর্থনৈতিক অবকাঠামো রয়েছে সেগুলো আসলে কি রকম অবস্থায় আছে, দেশের জিডিপিতে কোনটার ভূমিকা কি রূপ এবং কি অবস্থান। তো এই যে গ্রাম ভিত্তিক কৃষি প্রধান দেশ হচ্ছে কি বাংলাদেশ। তাহলে বাংলাদেশ মোস্টলি কি কৃষি প্রধান দেশ। আর কৃষি প্রধান দেশগুলো হয় কোনগুলো, যেগুলো একটু তুলনামূলক অনুন্নত। তো বাংলাদেশ বর্তমানে একটা উন্নয়নশীল দেশ, যেটা হচ্ছে কি 2018 সালে মার্চে জাতিসংঘ প্রাথমিকভাবে স্বীকৃতি দিয়েছিল। আর উন্নত দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার যাবে হচ্ছে কি এই যে 2024 সালে। তাহলে এখন বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, যেটা হচ্ছে কি ডেভেলপিং কান্ট্রিগুলো হচ্ছে তিনটা স্টেজে থাকে। একটা হচ্ছে কি অনুন্নত,
উন্নয়নশীল উন্নত। তো অনুন্নত দেশগুলো হচ্ছে কি দারিদ্র্যের দুষ্টচক্র বিদ্যমান, অধিক জনসংখ্যা, মূলধনের সঠিক ব্যবহার হয় না। কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে এই জিনিসগুলো বজায় থাকে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় দেশগুলো কি একটু অগ্রগতির দিকে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ এবং সহায়তার মাধ্যমে হোক, মূলধন গঠন সৃষ্টি করে তারা দেশগুলো উন্নয়নের চেষ্টা করছে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকছে। এরকম যদি হয় তাহলে এই দেশটাকে আমরা কি বলি, উন্নয়নশীল দেশ বলে থাকি। তো বাংলাদেশের বর্তমান অর্থনীতিতে আসলে কি কৃষির অবদানটা যদি দেখি, কৃষি হচ্ছে একক বৃহত্তম খাত, যেটা 4টা উপখাত রয়েছে, আমরা পূর্বেই পড়েছি। কি কি? শস্য, শাকসবজি, প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ ও বনজ সম্পদ। এদের শতকরা অবদান প্রায় সমন্বিত হচ্ছে কি 11.2 ভাগ। তাহলে জিডিপিতে আবার হচ্ছে কি, জিডিপিতে যদি আমরা আলাদা আলাদা ভাবে হিসাব করি তাহলে কৃষি ও বনজ খাতের অবদান হচ্ছে কি জিডিপিতে 8.64%, মৎস্য খাতের অবদান হচ্ছে 2.38। 2023 সালের লেবার ফোর্স সার্ভে অনুযায়ী আমরা দেখতে পাই এখনো দেশের 45% জনশক্তি কৃষি ক্ষেত্রে নিয়োজিত। আর এটা গ্রামের ক্ষেত্রে, যে গ্রামীণ খাতের কথা যখন আমরা বলেছিলাম, প্রায় একটা আমাদের দেশে গ্রামের প্রায় 75% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হচ্ছে কি কৃষির উপর নির্ভরশীল। তো বর্তমানে যেহেতু বাংলাদেশ হচ্ছে কি কৃষির ক্রমোন্নতি কিন্তু আসলে ঘটছে, ক্রমশ কৃষি উন্নয়ন ঘটছে। যেমন বাংলাদেশের সরকারি পৃষ্ঠপোষকতা হচ্ছে, তাদেরকে ভর্তুকি দেওয়া হচ্ছে, উন্নত মানের বীজ সরবরাহ করা হচ্ছে, কীটনাশক, সার, এই যে সেচ সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে, যার কারণে বাংলাদেশের কৃষি খাত কি আরো ক্রমশ উন্নত হচ্ছে এবং কি অধিক উৎপাদনে কি মনোনিবেশ করছে। এরপর আমরা যদি শিল্পের উন্নয়নে যে কর্মসূচি গ্রহণের কথা বলি, শিল্প স্থাপনে কিন্তু অধিক উৎসাহপূর্ণ কর্মসূচি সরকার গ্রহণ অলরেডি করেছে। উদ্যোক্তা সৃষ্টি সরকার সুপরামর্শ, বিভিন্ন স্থানে রপ্তানিমুখী অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, যেটাকে আমরা কি বলি এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড। বাংলাদেশে কিন্তু কৃষি ভিত্তিক ইপিজেডও রয়েছে, যেটা নীলফামারীতে অবস্থিত। তারপর বিনিয়োগ নীতি সহজকরণ, ট্যাক্স হলিডে ঘোষণা করা হয়েছে, শিল্প নিরাপত্তা বৃদ্ধি, মূলধনের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ সহ আরো অনেক পদক্ষেপ কিন্তু বাংলাদেশ নিয়েছে। তো জিডিপিতে যদি আমরা একটু শিল্প খাতের অবদানটা দেখি, 23-24 অর্থ বছর হচ্ছে কি 37.95%। তাহলে আগামী এক দশকের মধ্যে বাংলাদেশ যে শিল্প খাত গড়ে তোলার চিন্তা করছে, সেটা শিল্প খাতের অবদান প্রায় 30-40% এবং মোট কর্মরত জনসংখ্যা শক্তির হার 35% উন্নীত হবে বলে কি আশা করা যাচ্ছে। এরপর জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাসের ক্ষেত্রে যদি আমরা একটু আসি, যে বাংলাদেশ আসলে একটা দেশ যদি অধিক জনসংখ্যা থাকে তাহলে তার পক্ষে উন্নতি করা খুবই টাফ হয়ে যায়। কারণ কি অধিক জনসংখ্যার চাপ সামলাতে বা দেশের জনগণের যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কিন্তু প্রচুর পরিমাণে কি সরকারকে ব্যয় করতে হয়। তাহলে 2024 অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়ে 1.33% উপনীত হয়। যত উন্নত দেশ সে দেশে হচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধির হার তত কিন্তু কম হয়, কারণ উন্নত দেশগুলোতে হচ্ছে কি পরিবার পরিকল্পনা সহ বিভিন্ন জনসংখ্যার বৃদ্ধির রোধ করার যে মেজারমেন্টস গুলো কিন্তু মেজার্স হচ্ছে কি প্রপার নেওয়া হয়ে থাকে, পদক্ষেপ কিন্তু সরকার নেয়। এরপর বেকার সমস্যার ক্ষেত্রে একটা এই যে জনসংখ্যা অধিকের মানেই হচ্ছে কি বেকার সমস্যা। কারণ একটা দেশে, একটা উন্নয়নশীল বা অনুন্নত দেশে যে পরিমাণ জনসংখ্যা থাকে সেই তুলনায় সেই পরিমাণ কি কর্ম বা জব কিন্তু আসলে থাকে না, যে কারণে প্রচুর মানুষকে কি বেকার থাকতে হয় এবং তাদের কি কর্মসংস্থানের সুযোগ আসে না। যেমন বাংলাদেশে প্রায় 26,77,000 কি বেকার রয়েছে, এর মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা হচ্ছে 10,43,000। তার মানে বেশ বড় একটা অংশ কিন্তু বাংলাদেশের বেকার। 18 কোটি জনতা প্রায় 10 লাখেরও বেশি যুবক বেকার ঘুরতেছে, যাদের কি শিক্ষিত অর্থাৎ তাদের একটা ডিগ্রি আছে কিন্তু বেকার অবস্থায় ঘুরতেছে, যেটা প্রায় 40%। আবার মাথাপিছু আয়ের কথা যদি চিন্তা করি, মাথাপিছু আয় জিনিসটা আসলে একটা দেশের জীবনযাত্রার মানকে নির্ধারণ করতে সহায়তা করে। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় হচ্ছে $2784, $2784। এই মাথাপিছু আয় যত বেশি হবে দেশ উন্নত, উন্নয়নশীল নাকি অনুন্নত এই জিনিসটা নির্ধারণও সহজ হবে। তো মাথাপিছু আয় অনুযায়ী বাংলাদেশ বর্তমানে একটা কি উন্নয়নশীল দেশ অবস্থা আছে। তো জীবনযাত্রার মানের ক্ষেত্রে যদি একটু বলি, বাংলাদেশের পূর্বের তুলনায় কিন্তু জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, যে কারণ যেটা আমরা দেখতে পাই হচ্ছে গড় আয়ু থেকে। এখন জীবনযাত্রা মানের সাথে গড় আয়ুর কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কারণ
জীবনযাত্রা মান যত ভালো হবে, অর্থাৎ একজন মানুষ যত বেশি পুষ্টিকর খাবার খাবে বা একটা দেশের জনগণ যত বেশি পুষ্টিকর খাবার পাবে, একটা হেলদি লাইফ লিড করতে পারবে, ততই কিন্তু তাদের কি আয়ু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাড়ে। যে কারণে গড় আয়ু আসলে বৃদ্ধি পায় জীবনযাত্রার মান বৃদ্ধি পেলে। যেমন নিরাপদ সুপে, মানে একটা সময় দেখা যেত যে দূষিত পানি খেয়ে প্রচুর মানুষ কি বিভিন্ন রোগে ভুগতেছে, ডায়রিয়া সব তারপর হচ্ছে যে অসুস্থতায় পড়ে যায়, ম্যালেরিয়া, ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন রোগে প্রচুর মানুষ মারা যায়। তো এই জিনিসটা হচ্ছে কি জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে দেশের চিকিৎসা ব্যবস্থা এবং কি যে সরকারি বা দেশের অবকাঠামোর উন্নয়নের ফলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, যার ফলে গড় আয়ু বেড়েছে প্রায় কি উভয় হচ্ছে কি 72.3। আর বাংলাদেশে সাক্ষরতার হার হচ্ছে কি 77.9%। মানুষের জীবনযাত্রার মান যত বৃদ্ধি পাবে কি তারা পড়াশোনার দিকে তত বেশি আগ্রহ হবে, নিরক্ষরতা দূর হবে। তো 1971 সালে মানুষের গড় আয়ু ছিল হচ্ছে কি 44 থেকে 45 বছর। তাহলে গত 45 বছরে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। বৈশ্বিক গড় আয়ু বেড়েছিল হচ্ছে গড়ে মাত্র 13 বছর, কিন্তু বাংলাদেশে বেড়েছে হচ্ছে কি 26 থেকে 27 বছর। এ থেকে কিন্তু আমরা আসলে বুঝতে পারি যে বাংলাদেশের যে মানুষের জীবনযাত্রা মান, বাংলাদেশের অর্থনীতিটা ঠিক কতটুকু এগিয়েছে, মানুষ কতটুকু সচেতন হয়েছে, মানুষ পূর্বের তুলনায় কতটুকু উন্নতি করেছে। এরপর প্রাকৃতিক এবং মানব সম্পদের ব্যবহার বৃদ্ধির বিষয়টা যদি আমরা একটু বলি, যেমন বাংলাদেশের মানুষ প্রচুর কিন্তু মধ্যপ্রাচ্যের দেশের বাইরে কি চাকরি করে। তো প্রাকৃতিক সম্পদ আবিষ্কার এবং ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ আসলে পূর্বের তুলনায় বেশ এগিয়ে আছে, এবং কি বিভিন্ন যে মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, তারপর যুব ক্রীড়া উন্নয়ন সহ যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে সরকারি ও বেসরকারি দুইভাবেই কিন্তু আসলে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এরপর বিনিয়োগযোগ্য পুঁজি প্রবাহ বৃদ্ধি করা হচ্ছে পূর্বের তুলনায়। এটা অনুন্নত দেশে হচ্ছে কি উন্নত দেশের তুলনায় কিন্তু বিনিয়োগ কম থাকে, বাংলাদেশও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আসলে বিভিন্ন সহযোগিতামূলক নীতি, তারপর হচ্ছে উদ্দীপনামূলক নীতি কিন্তু আসলে সরকার গ্রহণ করেছে, যাতে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আসলে বিনিয়োগে আগ্রহী হয়। যেমন বাংলাদেশে 1995-96 অর্থ বছরে মোট বিনিয়োগের হার ছিল হচ্ছে জিডিপির 19.99%, কিন্তু 23-24 অর্থ বছরে সেটা এসে দাঁড়িয়েছে হচ্ছে কি 30.98%। তাহলে কি বিনিয়োগও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সরকার বিনিয়োগযোগ্য পুঁজি প্রবাহ, বিনিয়োগের ফলে হয় কি দেশের যে অবকাঠামোগত উন্নয়ন, শিল্পের উন্নয়ন, কৃষির উন্নয়ন, সেগুলো কি সরকার সহজে করতে পারে। যত বেশি বিনিয়োগ তত বেশি আয়। এরপর খাদ্য সমস্যা ও পুষ্টিহীনতা, যেমন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন 1971-এর পরে তৎকালীন সময় হচ্ছে কি যেহেতু পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান দ্বারা শোষিত হয়েছিল, তখন কি বাংলাদেশের যে খাদ্য ব্যবস্থা, তো বৈষম্যের কারণে হচ্ছে কি খাদ্য সমস্যায় কিন্তু বাংলাদেশকে ভুগতে হতো। পর্যাপ্ত উৎপাদনে অধিক জনসংখ্যার কারণে কিন্তু ভুগতে হয়েছে। কিন্তু বাংলাদেশের যে কৃষি খাতের যে অংশগুলো রয়েছে, মৎস্য, প্রাণী সম্পদ, শাকসবজি, সেগুলোর কারণে কিন্তু আসলে কি বাংলাদেশ বেশ ওই যে পুষ্টিহীনতার যে সমস্যা সেগুলো কি দূর করছে। যেমন 23-24 বছর অর্থ বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 513.45 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য, আর হচ্ছে প্রাণী আমিষের ক্ষেত্রে প্রায় 62.588 মাছ থেকে। তো সরকার এই যে মানুষের এই পুষ্টিহীনতা, খাদ্য সমস্যা দূরীকরণে কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যেমন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এর মাধ্যমে ধীরে ধীরে খাদ্য সমস্যা ও পুষ্টিহীনতা হ্রাসের কিন্তু উদ্যোগ সরকার নিয়েছে। আবার ওই যে উন্নত মানের সার, বীজ ও প্রযুক্তি ব্যবহারের ফলে কিন্তু বাংলাদেশের উৎপাদন ধীরে ধীরে, শস্যের উৎপাদন কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আর এই যে খাদ্য শস্য, তারপর মৎস্য সম্পদ, এগুলোর বিকাশই কিন্তু আসলে বাংলাদেশের খাদ্য সমস্যা ও পুষ্টিহীনতার সমস্যাটাকে দূর করতে পারে। এরপর আসি অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর কিন্তু আসলে ধীরে ধীরে উন্নয়ন করা হচ্ছে। আমরা যেটা বলেছি রাস্তাঘাট নির্মাণ, তারপর হচ্ছে কি ব্রিজ, কালভার্ট, এই জিনিসগুলো নির্মাণ করা হচ্ছে। এরপর বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে রপ্তানি বৃদ্ধি কিন্তু বাংলাদেশ আসলে করার চেষ্টা করছে। বাণিজ্য ঘাটতি কিন্তু হ্রাস করে। আসলে একটা দেশে হচ্ছে বাণিজ্য ঘাটতি জিনিসটা হচ্ছে যদি রপ্তানি এবং আমদানি, অর্থাৎ আমদানি যদি বেশি করে একটা দেশ রপ্তানির তুলনায়, তাহলে কিন্তু বাণিজ্য ঘাটতি দেখা দেয়। তো বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর
করার জন্য আসলে বৈদেশিক বাণিজ্যের দিকে অধিক পরিমাণে মনোযোগ দিচ্ছে, যদিও এখনো অনুকূলে আসেনি সেই দেশটা। তারপর বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা, যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রকার সাহায্য নেওয়া, যেটা হচ্ছে কি যত হ্রাস পাবে তত বেশি ভালো। একটা দেশ যত উন্নত তার বৈদেশিক সাহায্য তত কম প্রয়োজন হয়। তো দেশ অভ্যন্তরীণ সম্পদকে যত বেশি ব্যবহার করতে পারবে, কিন্তু বাংলাদেশের যদি আমরা চিন্তা করি 1972-73 সালে এডিপিতে অর্থাৎ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে মোট বরাদ্দের 75% ছিল কি বৈদেশিক সাহায্য নির্ভর, কিন্তু বর্তমানে এর আকার আয়তন বৃদ্ধির সাথে সাথে অভ্যন্তরীণ সম্পদের পরিমাণও কি বৃদ্ধি পেয়েছে। যেমন শতকরা হিসেবে যদি অভ্যন্তরীণ সম্পদের দেখি, যে বাংলাদেশে বর্তমান অভ্যন্তরীণ সম্পদ হচ্ছে কি 59.90%। তাহলে কি অভ্যন্তরীণ সম্পদের যে ব্যবহার বা অভ্যন্তরীণ সম্পদের উপর একটা দেশ যত বেশি নির্ভর করবে ততই তার কি বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস পাবে। তারপর আসি আমরা শিক্ষার হার। বাংলাদেশের যে সাক্ষরতার হার কিন্তু 77.9%-তে এসেছে। বাংলাদেশ উন্নীত হয়েছে এই যে বাংলাদেশ বর্তমানের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 2024-এ। তারপর সামাজিক কুসংস্কার, শিক্ষার হার যত বেশি বৃদ্ধি পাবে সামাজিক কুসংস্কারগুলো তত কমবে। একটা সময় ছিল বিভিন্ন রকম কুসংস্কারে মানুষ বিশ্বাস করত, সেটা ধর্মীয় দিক থেকে, আবার হচ্ছে কি বিভিন্ন ধরনের গোঁড়ামি থেকে। বাল্য বিবাহের হার হ্রাস পেয়েছে। তারপর এটা কি বাল্য বিবাহ হ্রাস পেয়েছে কিভাবে, বর্ণ বৈষম্য, তারপর বাল্য বহু বিবাহ, এই জিনিসগুলো হ্রাস পেয়েছে মানুষের কি শিক্ষার প্রসারের পরে। আবার হচ্ছে কারিগরি জ্ঞানের প্রসার, বাংলাদেশে বৈজ্ঞানিক ও কারিগরি জ্ঞানের প্রসার, যে বাংলাদেশে বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, তারপর ডিপ্লোমা করছে মানুষ। এর কারণে কি যুবকরা কিন্তু আসলে কর্মক্ষম হয়ে উঠতেছে সহজেই অল্প পরিশ্রমে এবং কি কারিগরি জ্ঞানের মাধ্যমে। এরপর মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি হ্রাস কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশকে মূল্যস্ফীতি দেখা দিয়েছে। আমরা দেখি 2024-25 মাসের জন্য মূল্যস্ফীতির হার 6.5%-এর মধ্যে থাকবে, মরবে আশা ব্যক্ত করা। কিন্তু বর্তমানে আসলে কিন্তু মূল্যস্ফীতি হচ্ছে কি 9.74, খাদ্য হচ্ছে 10.22 এবং খাদ্য বর্ধিত 9.34%, যেটা কিন্তু বেশ বড় একটা। এটা কিন্তু মূল্যস্ফীতির কয়েকটা ধাপ রয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ বেশ বিপজ্জনক অবস্থাতে আসলে রয়েছে। কিন্তু মূল্যস্ফীতি হ্রাস যত বেশি করা হবে মানুষের কি জীবনযাত্রা মান তত ভালো হবে। তবে মূল্যস্ফীতির উপরে কিন্তু মূল্যস্ফীতির আর কিছু পজিটিভ দিকও রয়েছে। তো মূল্যস্ফীতি যখন হয় তখন কর্মসংস্থানের সুযোগ আসলে মানুষের বাড়ে এবং নতুন কর্মের সৃষ্টি হয়, সেই দিক থেকে বেকার সমস্যা কিছুটা হলেও কমে। কিন্তু মূল্যস্ফীতি যত কন্ট্রোলে রাখা যায় ততই দেশের মঙ্গল। এরপর আমরা যদি একটু পরিকল্পনার ক্ষেত্রে দেখি, যে তারপর প্রাকৃতিক দুর্যোগ, দক্ষ উদ্যোক্তা সৃষ্টি এবং দারিদ্র বিমোচনে আসলে কিন্তু সরকার কাজ করছে। যেমন প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্প্রতি বিভিন্ন যে ঝড়, ঘূর্ণিঝড়, তারপরে সিডর হয়েছে, সেগুলো থেকে কিন্তু দেশ কি দুর্যোগ মোকাবেলায় যে বিভিন্ন পদক্ষেপ সেগুলো কিন্তু নিচ্ছে এবং দুর্যোগ মোকাবেলার মাধ্যমেই কিন্তু আসলে দেশকে কতটুকু অবকাঠামোগতভাবে শক্তিশালী রাখা যায় সেটা ধারণা নেওয়া যায়। এরপর দক্ষ উদ্যোক্তা সৃষ্টি, সকলকে এই যে চাকুরির পিছনে না ছুটে নিজেই কোনো কিছু করা, সেটার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, প্রশিক্ষণ দেওয়া, এই জিনিসগুলো কিন্তু সরকার আসলে করছে। দারিদ্র বিমোচনের জন্য হচ্ছে মানুষকে যে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, তাদেরকে গ্রামীণ ব্যাংক যেটা করছে, যে গ্রামীণ ব্যাংক হচ্ছে কি বিনা জামানতে ক্ষুদ্র ঋণ দিয়ে যায়। তো সরকার এরকম বিভিন্ন পদক্ষেপ কিন্তু আসলে নিচ্ছে এবং পদক্ষেপগুলো কর্মরত রয়েছে। আবার বেসরকারি খাতের উন্নয়নের মাধ্যমে কিন্তু আসলে কি, যেহেতু হচ্ছে মালিকানার ভিত্তিতে বাংলাদেশে একটা মিশ্র অর্থনীতি বিদ্যমান, সেক্ষেত্রে হচ্ছে কি সরকারি বেসরকারি উভয় খাতেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বেসরকারি খাতের উন্নয়নের মাধ্যমে কিন্তু বাংলাদেশ একটা জ্ঞান ভিত্তিক স্মার্ট দেশ কিন্তু আসলে রূপান্তরিত হতে পারে এবং উন্নত অর্থনীতিতে যাওয়ার জন্য কি এই বেসরকারি খাতের উন্নয়ন কিন্তু প্রয়োজন। তো যে কারণে হচ্ছে কি বাংলাদেশের যে 2020-এর যে ইজি অফ ডুইং বিজনেস, এটা মানদণ্ড উন্নয়নে গ্লোবাল র্যাঙ্কিং 190টি দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান হচ্ছে কি 2019 সালে 176 থেকে উন্নীত 168, বিনিয়োগকারীদের সুরক্ষার ক্ষেত্রে 72তম, ঋণ প্রাপ্তির ক্ষেত্রে 119তম, ব্যবসা শুরুর ক্ষেত্রে 138তম এবং কর প্রদানের ক্ষেত্রে 151তম। তাহলে এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশ বেশ পিছিয়ে আছে, কিন্তু ধীরে ধীরে এই জিনিসগুলোতে আসলে বাংলাদেশ অগ্রগতি করছে, এরকম পদক্ষেপ আসলে নিয়েছে। বাংলাদেশকে 2031 সালের মধ্যে মধ্যমায়ের দেশ এবং 41 সালের মধ্যে একটি জ্ঞান ভিত্তিক স্মার্ট ও উন্নত অর্থনীতি
রূপান্তরের জন্য আসলে বেসরকারি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এরপর আমরা যদি একটু আর্থিক খাত সংস্কারের ক্ষেত্রে একটু বলি, যে বাংলাদেশের যে টাকার যে ভাসমান বাজার ভিত্তিক বিনিময় হার সেগুলো চালু করা হয়েছে, ঋণ বাজারে সুদ হারের যে জড়তা ছিল সেটা নিরসন করে সুদ হার নিম্নমুখী করার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। তারপর ব্যাংকিং খাতকে আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক স্তরে যেন ব্যাংকিং খাতে যেতে পারে বাংলাদেশে সেটার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাহলে বাংলাদেশ ব্যাংকের আধুনিকীকরণ, তারপর সার্বভৌম ঋণমান নির্ধারণ, এরকম আরো পদক্ষেপ যেগুলো হচ্ছে কি দেশকে এই যে বর্তমান সময় অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার আর্থিক খাতকে সংস্কার করার জন্য, যে মুদ্রাস্ফীতি যেন খুব বেশি বৃদ্ধি না পায় সেটার জন্য বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিভিন্ন পলিসি ঘোষণা করেছে। বিভিন্ন বর্তমানের কথা যদি আমরা বলি, বিভিন্ন প্রাইভেট বা ব্যাংকগুলোকে বা সরকারকে নতুন টাকা ছাপিয়ে ঋণ প্রদান থেকে বাংলাদেশ ব্যাংক বর্তমানে বিরত থাকছে, যেহেতু কি টাকার মান হ্রাস পেয়েছে। তো বাংলাদেশ ধীরে ধীরে উন্নতির দিকে কিন্তু এগিয়ে আসলে যাচ্ছে। এরপর আমরা এছাড়াও যে বীমা আইনগুলো রয়েছে, তারপর বাজার ঝুঁকি পরিচালনা ঝুঁকি মোকাবেলা করার জন্য আর্থিক খাতে কি কি পদক্ষেপ নিতে হয় এই ঋণ ঝুঁকি বা বাজার ঝুঁকি মোকাবেলা করার জন্য, সেই জিনিসগুলোর জন্য আসলে আমাদের এই যে আইনগত সংস্কার, আর্থিক বুনিয়াদ আরো শক্তিশালী করার লক্ষ্যে তহবিল ও তারল্য ব্যবস্থাপনা উন্নয়ন, ব্যাংক সময়ের পরিচালনা দক্ষতা বৃদ্ধির কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো বাংলাদেশের আর্থিক খাতকে সংস্কার করার জন্য আসলে কি সরকার বিভিন্ন পদক্ষেপ কিন্তু নিয়ে যাচ্ছে, এবং সবকিছুকে কি আর্থিক অন্তর্ভুক্ত অর্থাৎ ওই যে বৈক খাত এবং তৃণমূল পর্যায়ের যে জনগণ রয়েছে তাদেরকে এই আর্থিক খাতের অংশ করার জন্য কি চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এরপর আমরা রাজনৈতিক স্থিতিশীলতার কথা যদি বলি, যে বর্তমানে বাংলাদেশ কিন্তু রাজনীতির একটা অস্থিতিশীল অবস্থা রয়েছে, যেটা ধীরে ধীরে স্থিতিশীল করার চেষ্টা কিন্তু করা হচ্ছে। আর সামাজিক নিরাপত্তার জন্য দরিদ্র বা বয়োজ্যেষ্ঠদের জন্য বয়স্ক ভাতা, গৃহহীন দরিদ্রদের জন্য ঋণ ও অনুদান প্রদানের জন্য গৃহায়ন তহবিল গঠন, সামাজিক সুরক্ষার আওতায় গর্ভধারিণী হতদরিদ্র মাকে প্রতি মাসে ভাতা প্রদান করা, বিধবা ভাতা প্রদান করা, আবার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক স্থাপন, ন্যাশনাল সার্ভিস প্রবর্তন সহ নানা পদক্ষেপ কিন্তু সরকার গ্রহণ করেছে। এই যে বিধবা স্বামী পরিত্যক্ত মহিলাদের জন্য দুস্থ মহিলা ভাতা, দরিদ্র জনগণের জন্য গৃহায়ন কর্মসূচি সহ কি সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে বিগত যে 4 দশকের কথা বলতে পারি, বাংলাদেশের যে বিগত 4 দশকে কৃষি জমির পরিমাণ কিন্তু হ্রাস পেয়েছে জনসংখ্যা বৃদ্ধির কারণে, কিন্তু মাথাপিছু আয়, তারপর গড় আয়ু, জীবনযাত্রার মান, শিল্পায়ন কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে, এবং ক্রমশ এটার জন্যই কিন্তু বাংলাদেশ সরকার চেষ্টা করে যাচ্ছে যে ধীরে ধীরে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়, যেটার জন্য 2041 সালকে লক্ষ্যমাত্রা হিসেবে ধরা হয়েছে। তাহলে এই ছিল আসলে বাংলাদেশের যে অর্থনীতির বৈশিষ্ট্য এবং কাঠামো, তার বিস্তারিত আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।